নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাবো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, শত্রু। কি কুক্ষণে বিল্টুর কাঁধে এই দুষ্টু সরস্বতী ভর করেছিল। ফল যা দাঁড়ালো তাতে তার মতো বিচ্ছু ছেলেরও দুই চক্ষু স্থির। মন্ত্র বলে মাটি ফাঁক করে যদি তার মধ্যে সেঁধে যেতে পারত বিল্টু মজুমদার, তাই করত। এত লোকে জোড়া জোড়া অবাক চোখ, বরদা দিদির মিটিমিটি হাসি যদি বা এড়ানো গেল, কাকা আর কাকিমাকে বিল্টু এই জীবনে আর এই পোড়ামুখ দেখাবে কি করে জানে না। দুদিনের জন্য শ্রীরামপুরে মাসির বাড়ি পালিয়ে এসেছে, যে মাসির বাড়ি ও দু চক্ষের বিষ। কারণ সেখানে মেসমশাই নামে এক জীব আছেন, যিনি সর্বক্ষণ উপদেশ ছাড়েন, ভালোতেও উপদেশ, মন্দতেও উপদেশ। তা বিল্টুর কুষ্টিতে তো মন্দ ছাড়া ভালো কিছু লেখা নেই। দুদিন বাদে তো আবার সেই কাকা কাকিমার সামনে গিয়ে পড়তেই হবে। তখন স্কুলের যে কটি মন্দমতি ছেলের গুরু ও তাদের একটু তাক লাগিয়ে দেবার ঝোঁকে এই কাণ্ডটা করে বসেছিল। আর সেই ঝোঁকেই আরো একটু মজা করার লোভ সামলাতে পারেনি। সেটা যে এমন বিপাকের দিকে গড়াবে কে জানতো। ব্যাপার আর কিছুই নয়। স্কুলের দু চারটে ভালো ছেলের সঙ্গে রেষারেষি করে আর মাস্টারদের একচোখামির একটা মজাদার জবাব দেবার জন্য বিল্টু মজুমদার গুঁ ভরে এক রচনা প্রতিযোগিতার আসরে গিয়ে বসেছিল। আর তারপর ওর মাথায় একটা ভূত চেপেছিল। সেই ভূত যে উল্টে ওকেই মাথায় করে এই প্রতিযোগিতার ফলাফলের একেবারে মগ ডালটিতে বসিয়ে দেবে, তাও কল্পনা করবে কেমন করে। ফল যেদিন ঘোষণা করা হলো সেদিনটা শনিবার, পরদিন রবিবার, এমনিতেই ছুটি। তার পরদিন সোমবার, রথের ছুটি। তার পরদিন মঙ্গলবার, বিলাস ওরফে বিল্টু মজুমদার এত বড় প্রতিযোগিতার প্রথম হয়েছে বলে গোটা স্কুলে ছুটি। আর তার পরদিন টাউন হলে ঘটা করে প্রাইজ দেওয়া আর নেওয়ার উৎসব। ফল ঘোষণার পরে সব থেকে বেশি হকচকিয়ে গিয়েছিল বিল্টু মজুমদার নিজেই। প্রথমে বিশ্বাসই করেনি। তারপর প্যাম্পলেটে ছাপার অক্ষরে নিজের নাম আর নিজের রচনা দেখে দুই চক্ষু ছানা বড়া। ফল ঘোষণার সঙ্গে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় তিনটে রচনাই ছাপা হয়। 4 আনা দামের সে বই মাস্টারদের চোখ রাঙানির ভয়ে ওই বয়সের সব ছেলে মেয়েকেই কিনতে হয়। যারা প্রাইজ পায় তারা শুধু বিনা পয়সায় 5 কপি করে সে বই পায়। স্কুলে বিল্টুর নামে বইও এসে গেছে। তাছাড়া সকালের সবকটা খবরের কাগজেও ওর নাম আর স্কুলের নাম ছাপা হয়ে গেছে। হে ধরণী, দ্বিধা হও। বর্ধমান বিভাগের সমস্ত স্কুলের 14 থেকে 16 বছরের ছেলে মেয়েদের মধ্যে এই কম্পিটিশন। রচনার প্রধান কেন্দ্র হুগলি শহর, যেখানে বিল্টু থাকে এবং পড়ে। সমস্ত বিভাগে এরকম 7-8টা কেন্দ্র আছে, যেখান থেকে ছেলে মেয়েরা পরীক্ষা দেয়। শেষে উৎসব হয় হুগলিতে। ওই বয়সের 20-25 হাজার ছেলে মেয়ের অত রচনা কে দেখে? তাই প্রত্যেক স্কুল তাদের সেরা 5টি করে ছেলে বা মেয়েকে কম্পিটিশনে পাঠায়। তাইতেই সংখ্যা দাঁড়ায় কম করে 400-500। তাই থেকে নম্বর অনুযায়ী প্রথম 10টা রচনা বেছে নিয়ে আবার 3 জন নামী সাহিত্যিক অর্থাৎ হেড বিচারকের কাছে পাঠানো হয়। ওই 10টা রচনার ওপর প্রত্যেকে আলাদা আলাদা নম্বর দেন। তার গড়পড়টা নিয়ে যে প্রথম হলো সেই প্রথম। বিল্টু শুনে হাঁ। প্রত্যেক হেড বিচারকের কাছেও নাকি আলাদা আলাদা করে ওই প্রথম হয়েছে। বিল্টুর বয়স 15, পরে ক্লাস 9-এ। মাস্টাররা বেশিরভাগই তাকে ডাকে বিচ্ছু বলে। ক্লাস 8 আর 10 থেকে দুটো ভালো ছেলের নাম বাছা হয়ে গেছে। রাসভারী ক্লাস টিচার সারদাবাবু ওদের জিজ্ঞাসা করলেন, কম্পিটিশনে কারা নাম দিতে চায়? এখনো 3টে নাম দেওয়া যেতে পারে। লজ্জা লজ্জা মুখ করে ভালো ছেলে কটা বসেছিল, অর্থাৎ মাস্টার মশাই নাম করুক, প্রাইজ তো পাবেই না, মাঝখান থেকে অন্য ছেলেরা ঠাট্টা তামাশার সুযোগ পাবে। ভালো মানুষের মুখ করে পিছনের বেঞ্চের এক কোণ থেকে উঠে দাঁড়িয়েছিল বিল্টু শর্মা।
কি বলতে চায় বুঝতে না পেরে সারদাবাবু মুখের দিকে তাকান। কি? আমার নামটা দিন স্যার। সদাগম্ভীর সারদাবাবুকে ছেলেরা ভয় করে একটু, তা সত্ত্বেও ক্লাসে খুক খুক চাপা হাসির শব্দ। চশমাটা নাকের ডগায় ঠেলে দিয়ে ভদ্রলোক ভালো করে একটু দেখলেন আগে। এটা কি ইয়ার্কির জায়গা? না স্যার, আমি ঠিক করেছি এবার থেকে যা কিছু ভালো তার মধ্যে ঝাঁপিয়ে পড়ব। ছেলেরা জানে রাগী সারদাবাবু এই বিল্টুকেই আবার একটু প্রশ্রয় দিয়ে থাকেন। ভদ্রলোক খেলাধুলো ভালোবাসেন। ওদিকে বিল্টু স্কুলকে জেতাবার জন্যে বিপক্ষ দলের 2-4টে ছেলের ঠ্যাং অনায়াসে খোঁড়া করে দিতে পারে। সারদাবাবু এই জন্য ওকে ধমকান, কিন্তু মনে মনে আবার একটু পছন্দও করেন। সেদিন তার মুখ দেখে মনে হলো যত পছন্দই করুন, এবারে ওর কপালে দুঃখ আছে। কিন্তু ছেলেরা যা আশা করেছিল তা অন্তত হলো না। গম্ভীর মুখে সারদাবাবু ওর নাম লিখে দিলেন। তারপর ঠান্ডা কঠিন গলায় বললেন, আমি সেদিন কন্ডাক্টিং অফিসার, পরিচালক। যদি তোমাকে না দেখি কম্পিটিশনে তাহলে পিঠের ছাল বলে আর কিছু থাকবে না। মশকরা করতে গিয়ে এমন ফ্যাসাদেও পড়বে বিল্টু ভাবেনি। সকালের কাগজে ফলাফল দেখে বিল্টু নিজেই হাঁ। কাকা কাকিমা বড়দা দিদির জেরা এড়িয়ে তাড়াতাড়ি স্কুলে পালিয়ে বেঁচেছে। স্কুলে ওকে নিয়ে এমন হুলুস্থুলু কাণ্ড যে টিফিনের ঘন্টা বাজতেই স্কুল থেকে পালাতে হয়েছে। চুপি চুপি বাড়ি আসতেই দিদির মুখোমুখি। ওকে আড়ে আড়ে দেখতে লাগলো আর মুখ টিপে হাসতে লাগলো। সে যে এ সময় কলেজ কামাই করে বাড়িতে বসে আছি বিল্টু জানবে কি করে? মুখের দিকে এক নজর তাকিয়েই বুঝে নিয়েছে রচনার ছাপা প্যাম্পলেট দিদিও জোগাড় করেছে একখানা, এবং সর্বনাশ যা হবার হয়েই গেছে। দিদির পাশ কাটিয়ে বিল্টু নিজের ঘরে ছুটে চলে গেল। কাকিমা স্কুল থেকে ফিরবে 4:30, কাকা অফিস থেকে 5:15, আর বড়দা ব্যাংক থেকে 6:30। অতএব বিল্টুর হাতে সময় কম। জন্মদিনে মাসিমা 5টা টাকা দিয়েছিল, তার 2 টাকা অবশিষ্ট আছে। টাকা দুটো পকেটে ফেললো, একটা প্যান্ট আর একটা শার্ট কাগজে মুড়ে নিল। নিচে নামতেই বারান্দায় আবার দিদির সঙ্গে দেখা। হাসি চেপে জিজ্ঞাসা করলো, কোথায় চললি? শ্রীরামপুরে, মাসির ওখানে মহেশের রথ দেখতে। তার মানে? বলা নেই কওয়া নেই। বিল্টু শোন শোন, বাবা মা আর বড়দা ফিরলে কিন্তু তোকে আস্ত রাখবে না। বিল্টু ততক্ষণে দরজার বাইরে। আধমরা তো হয়েই আছে, ওই 3জনকে এড়াবার জন্যই পলায়ন। জীবনে আর এমুখ হবে কিনা সন্দেহ। হ্যাঁ, সারদাবাবুর হুমকির ফাঁড়া কাটানোর জন্যই বিল্টু রচনা প্রতিযোগিতার হলে উপস্থিত হয়েছিল। প্রতিযোগিতার বিষয়বস্তু বড় বড় হরফে বোর্ডে লেখা, তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা অথবা পরিকল্পনা গল্পের ছাঁদে লেখো। বিল্টু প্রথমে ভেবেছিল সারদাবাবুর চোখে ধুলো দিয়ে এক ফাঁকে সাদা খাতা জমা দিয়ে পালাবে, কিন্তু হঠাৎ মাথায় দুষ্ট বুদ্ধি চাপল তার। যত ভাবতে লাগলো ব্যাপারটা তত মজাদার মনে হলো। এই ফাঁকে মনের সাধে কিছু লেখা যেতে পারে। সত্যি না হোক ভালো রকম একটা কাল্পনিক প্রতিশোধ নেওয়া যেতে পারে। কে আর দেখছে? এ লেখা কোথায় কার কাছে চলে যাবে, কে লিখলো না লিখলো কেউ কোনোদিন জানতেও পারবে না। যেমন চিন্তা তেমনই কাজ। মনের সাধে মনের কথা লেখায় মশগুল বিল্টু। যত লিখছে প্রতিশোধ নিতে পারার আনন্দ তত মাথায় চেপে বসেছে। বিল্টুর রচনার আসল অংশগুলো সাজালে এই রকম দাঁড়ায়, আমার জীবনে স্মরণীয় ঘটনা কিছু নেই, বরং আমি হঠাৎ মরে গেলে আমার বাড়ির অথবা পাড়ার অথবা স্কুলের পক্ষে সেটা স্মরণীয় ঘটনা হতে পারে, কারণ তাহলে অনেকের হাড় জুড়োবে। অন্যদিকে আমি যখন যা করি প্রায় সবই স্মরণীয় হয়ে দাঁড়ায়, অর্থাৎ লঙ্কা কাণ্ড গোছের কিছু হয়। লঙ্কা কাণ্ড কি স্মরণীয় নয়? যখন কিছু করি না তখনও সকলে ভাবে কিছু করার মতলবে আছি, আর তার শাস্তিও অনেক সময় আগে ভাগে পেয়ে যাই। তাছাড়া অবশ্যই আমার স্বভাব গুণে
অন্যের দোষও বহু সময় আমার কাঁধে চাপে, আর তার শাস্তিও মেলে। আমি আত্মপক্ষ সমর্থন করি না, বা কার দোষে শাস্তি পেলাম তা নিয়ে মাথা ঘামাই না। আমার বয়স 15, ডাকনাম বিল্টু। স্কুলের মাস্টার মশাইরা বলে বিচ্ছু, পাড়ার লোকে আর বাড়ির লোকে বলে বাঁদর। না, পাড়ার লোকে সামনাসামনি বলে না, আমার কান বাঁচিয়ে বলে। আমি একটি নির্ভেজাল মন্দ ছেলে, যাকে বলে ব্যাড বয়। আজকাল শুনি ভেজাল ছাড়া কিছু নেই। শুধু আমার মধ্যে ভেজাল নেই। আমার বাবা মা নেই। বাবাকে মনে পড়ে না। মাকে মোটামুটি মনে আছে, বেশ হৃষ্টপুষ্ট ছিল আর মিষ্টি মিষ্টি হাসত। কাকিমা আমার ওপর বেশি রেগে গেলে আমার স্বর্গে বাবা মাকে ধরে টানাটানি করে। এমন ছেলের হাত থেকে বাঁচার জন্যই নাকি তারা নিজেরা সরে গেছে, আর কাকা কাকিমার হাড় মাস জ্বালিয়ে খাবার জন্যই আমাকে তাদের কাঁধে চাপিয়ে গেছে। আমার জীবনে স্মরণীয় ঘটনা কিছু নেই বটে, কিন্তু একটা ঘটনা ঘটলে সেটা স্মরণীয় হতে পারে। পরিকল্পনাও কিছু নেই, তবে একটা ইচ্ছে মাঝে মাঝে আমার মাথায় এমন চেপে বসে যে সেটাকে যে কোনো পরিকল্পনার বাপ ঠাকুরদা বলা যেতে পারে। আমার কিছু শত্রু আছে, তার মধ্যে প্রধান শত্রু কাকিমা। রেগে গেলে কাকিমা অবশ্য বলে আমি তার শত্রু। দ্বিতীয় শত্রু কাকা, তারপরের শত্রু বড়দা আর দিদি। স্কুলের মাস্টার মশাইদের মধ্যেও বেশিরভাগই শত্রু, কিন্তু তাদের আমি কেয়ার করি না। কাকেই বা করি? এখন ক্লাস 9, 3 বছরের মধ্যে স্কুলের পাঠ শেষ হলে কে আর আমার টিকির নাগাল পাচ্ছে? আসল শত্রু আমাদের বাড়ির মধ্যেই। এই শত্রুদের আমি মনের মতো জব্দ করতে চাই, ঢিট করতে চাই। পারলে সেটাই হবে স্মরণীয় ঘটনা। আর এই পাড়ার চিন্তাটাই আমার পরিকল্পনা। আমার প্রধান শত্রু কাকিমা, মেয়ে স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস। মুখখানা ইচ্ছে করলে হয়তো মিষ্টি মিষ্টি করতে পারে, কিন্তু মান খোয়া যাবার ভয়ে কখনো তা করে না। যেমন রোগা তেমনই খিটখিটে। হবে না কেন? সারাক্ষণ তো বুক জ্বালা লেগেই আছে, খাওয়ার থেকে ওষুধ গেলে বেশি। কাকিমা প্রধান শত্রু, কারণ কাকার কান ওই সর্বদাই বিষচ্ছে। আজকাল নিজে আর শাসন করে এঁটে উঠতে পারে না। পাখার ডাঁট দিয়ে মারতে এলে সেটা আমি কেড়ে নিয়ে দুমড়ে ভেঙে দিই। হাতের কাছে পেলে তবে চড়চাপড় কষাতে পারে, কিন্তু চড় খাবার জন্য আমি তো আর তার সামনে গাল পেতে বসে থাকি না। কেবল কাকার আর বড়দার অত্যাচারে রোজ রাতে কাকিমার কাছে পড়তে বসতে হয়। কিন্তু আশ্চর্য, কাকিমা তখন হাতে পেয়েও বিশেষ মারধর করে না। শিয়ানা মেয়ে তো, ঠিক জানে তার কাছে পড়তে বসাটাই আমার কাছে সব থেকে বড় শাস্তি। অন্য সময় রাগের জ্বালায় কাকার কাছে নালিশ ঠোকে, কাকা না থাকলে বড়দার কাছে। আমার পিঠ দুর্মুষ করতে করতে তাদের হাতে বোধ হয় কড়া পড়ে গেছে। কাকার একটা শৌখিন ছড়ি ছিল, বেশি রাগলে ওটা দিয়ে আমার পিঠের চামড়া ফাটিয়ে দিত। ফাঁক তালে একদিন ওটা উনুনে দেবার পর ধরা পড়ে গেলাম। রাগের চোটে কাকা সেদিন চেলাকাঠ নিয়ে পিটল আমাকে। এই জন্যেই কাকা দ্বিতীয় শত্রু, কাকিমা প্রথম। তৃতীয় শত্রুর দলে বড়দা আর দিদি। বড়দা এখানকার ব্যাংকে চাকরি করে, হিসেবের পোকা হয়ে এখন সকলের চালচলনের হিসাবেও গড়মিল দেখেন। তার হাতের চড়চাপড়টা গায়ে ধুলো ঝাড়ার মতো সয়ে গেছে আমার। এখন আবার আপিসের কি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে বলে মেজাজ আরো তিরিক্ষি। পাশ করে যেন সজ্ঞে তুলবে সকলকে। তারপর দিদিটাও 1 নম্বরের পাজি মেয়ে, দেমাকিও। আজকাল কাকিমার মুখে মুখে তর্ক করে, তার সঙ্গে ঝগড়াও করে। গেলবারে বিয়ে পাশ করেছে, এখন আবার অনার্স নিয়ে সেই বিয়েই পড়ছে। ফাঁক পেলে চড়চাপড়টা সেও লাগিয়ে দেয়, আর আমার দিকে তাকালেই যেন ফাঁক মেলে। এই সেদিনের কাণ্ডটা ধরুন না। সেনপাড়ার এক মুখ চেনা লোক, নাম ধীরেন, সাইকেলে করে এসে আমার হাতে একটা খাম দিল। বলল দরকারি চিঠি, তোমার দিদিকে দেবে। দিলাম। সেই চিঠি পড়েই দিদি রক্তবর্ণ, পাজি উল্লুক বলে আমাকে ঠাস ঠাস চড়। কাকিমা ছুটে এলো,
চিঠি পড়ে সেই ঠাকুরুনও আমাকে কয়েক ঘা বসালে। তারপর বর্দা এসে তার সেই রামচর গোটা কতক। সব শেষে কাকার ঠ্যাঙানি। আমি যত বলি ওই লোকের সঙ্গে আমি মিশি না, তাকে ভালো জানিও না, তত তারা আমাকে দিয়ে স্বীকার করাবে যে আমার সঙ্গে ওই লোকটা নিশ্চয়ই খুব ভাব। তার দুদিন বাদে ধীরেন লোকটাকে তীরের মতো সাইকেল চালিয়ে যেতে দেখে সেই স্পিডের মুখেই আমি তার হ্যান্ডেল ধরে এক হ্যাঁচকা টান। লোকটা উল্টে সাইকেল শুদ্ধ একেবারে ড্রেনের মধ্যে মুখ থুবড়ে পড়ল, মাথা ফেটে চৌচির। সেই রাতেই কাকার কাছে আবার কি মার। লোকটা নাকি তখনও হাসপাতালে অজ্ঞান হয়ে আছে। কাকা কাকিমারা সব আমার পয়লা নম্বরের শত্রু হলেও আমাকে অবিবেচক ভাববেন না। তারা যে নিছক মন্দ লোক এ কথা আমি বলবো না, উল্টে হয়তো বা ভালো লোকই, সকলে ভালোই বলে। আবার হঠাৎ কখনো অসুখ করলে কাকা ডাক্তারের কাছে ছোটে, আর কাকিমা তখন মুখে বকাবকি করলেও সামনে এসে বসে। কিন্তু এমনই ঘন্টার শরীর আমার যে বছর 2 বছরেও একটিবার অসুখের নাম নেই। তাদেরই বা দোষ কি? নালিশের জ্বালাতেই সকলের কান ঝালাপালা। পাড়ার লোকের নালিশ, স্কুলের মাস্টারদের নালিশ। ওদিকে আমিও যে সর্বদা মন্দ কাজ করব বলে করি তা নয়, করে ফেলার পর অনেক সময় দেখি বিটি কিচ্ছিরি মন্দ হয়ে গেছে। যেমন ধরুন, সকলে মিলে আম গাছে ঢিলোচ্ছি, শিবুটা গাছে উঠে বসে আছে। ন্যাপা বলল, ওর মাথায় একটা ঢিল লাগাতে পারিস, দেখি কেমন টিপ তোর। না ভেবেই আমি ধাঁ করে ইট ছুড়লাম। ঠিক মাথায় গিয়ে ওটা লাগারই বা কি দরকার ছিল? টুপ করে আমের মতোই শিবুটা গাছ থেকে পড়ে গেল। তারপর কাকার কাছে নালিশ আর ধোলাই। ড্রিলের মাস্টার মশাই তখন থেকে জ্বালাচ্ছিল। হারু তার ফাউন্টেন পেনটা হাতে দিয়ে বলল, কলমে কালি নেই, ভদ্রলোককে চমকে দেবার জন্য কলমটা তার পিঠের কাছে নিয়ে ঝাড় না। কিন্তু পাজিটার যে কলম ভর্তি কালি আমি কি জানি? ড্রিল মাস্টারের সাদা জামার পিঠটা কালির বুটিতে ভরে গেল। ব্যাস, কাকার কাছে চিঠি গেল হেডমাস্টারের, তোমার ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো। কাকা হেডমাস্টার আর ড্রিল মাস্টারকে বাড়িতে ডেকে আমাকে আধমরা করার পর তাদের রাগ পড়ল। আর একবার সামান্য ভুলে নির্দোষ হয়েও বর্দার হাতে রাম ঠ্যাঙানি খেলাম। গঙ্গায় ডুবোচ্ছিলাম। রোজ ঘন্টাখানেক করে আমার গঙ্গার চান বরাদ্দ। দেখলাম অদূরে চান করছে গাঙ্গুলি মশাই। কতগুলো নোঙর করা নৌকোর আড়াল থেকে তাকে দেখলাম। গাঙ্গুলি মশাই আমাকে দেখেনি, কত ছেলেই তো চান করছে। এই ভদ্রলোকের উপর আমার বিষম রাগ। যখন তখন কাকার কাছে আর কাকিমার কাছে আমার নামে নালিশ করে। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। যেই পইতে হাতে জপে তপে মন দেবে, ডুব সাঁতার দিয়ে আমি তার পা টেনে নাকানি চোবানি খাওয়াবই। তারপর ডুব সাঁতার দিয়ে নৌকোর পিছনে চলে যাব, তারপর চুপিসারে অন্য নৌকোগুলোর পিছনে। বর্দা যে তখন চানে এসেছে লক্ষ্যই করিনি। যাকে তাকে পইতে হাতে নিতে দেখেই পিছনের নৌকোগুলোর থেকে আমি সামনের নৌকোর আড়ালে এলাম। তাতে সময় লাগলো একটু। তারপর ডুব সাঁতার দিয়ে এসে সোজা 2 পা ধরে হ্যাঁচকা টান। কিন্তু কি রকম হয়ে গেল যেন। জলের তলায় দুজনে একসঙ্গে লপটালপটি। গাঙ্গুলি মশাই যে এত ভারী আমি কল্পনা করতে পারিনি, আর শক্তিও তেমনই। চুলের মুঠি ধরে খপ করে আমাকে তুলেই ফেলল। তারপরেই চক্ষু স্থির আমার চুলের মুঠি ধরে আছে সাক্ষাৎ যম, অর্থাৎ বর্দা। গাঙ্গুলি মশাই তার 3 হাত দূরে পইতে হাতে জপ করছে। তার পা টানতে গিয়ে আমি বর্দার পা ধরে টেনেছি। তারপরে দুরবস্থার কথা বলে আর কি লাভ। আমার পয়লা শত্রু কাকিমা প্রায়ই বলে, মার খেয়ে খেয়ে বিড়ালের হাড় হয়ে গেল, তবু যদি 1 ফোঁটা জল দেখতাম চোখে। চোখের জলের সঙ্গে কারবার নেই বলেই অনেক সময় ডাবল মার খেতে হতো আমাকে। যাকগে, এবারে আসল কথায় আসি।
একটা স্মরণীয় ঘটনা আমার এই জীবনে কেমন করে ঘটানো যেতে পারে, অর্থাৎ আমার এই শত্রুদের ঢিঠ আমি কেমন করে করতে পারি, এই পরিকল্পনা নিয়েই আমি মাঝে মাঝে মাথা ঘামাই। আমাদের এই দেশটা তো কত মন্ত্রতন্ত্র দেশ শুনি, অথচ আজ পর্যন্ত ভিখিরি ভণ্ড ছাড়া একটা সাধুও দেখি না। কিন্তু যদি এমন হয় যে তেমন কোনো বিভূতিওয়ালা বিরাট সাধু আমাকে ভালোবেসে ফেলল, সে বলল, কি বর চাস বল? আমি বলবো, আমার শত্রুদের ঢিঠ করতে চাই। কে তোর শত্রু? আমার কাকিমা, কাকা, বড়দা আর দিদি। সাধু জিজ্ঞাসা করল, করবেই? কাকিমাকে কি করতে চাস? অনেক রকম শাস্তির কথা ভাবলাম, কিন্তু ঠিক মাথায় আসছে না বা পছন্দ হচ্ছে না। শেষে বললাম, মন্ত্রগুণে আমাকে এমন মস্ত একজন করে দাও যাতে সকলের সব দুঃখ দূর করতে পারছি, আর কাকিমা তাই দেখে কাঁদবে আর বলবে, ও যে এই হবে কে জানতো। তার কান্না দেখে আমি খুব হাসব, আর কাকিমার বুক জ্বালা পেট জ্বালা সারিয়ে দাও। অনেকটা আমার সেই মোটাসোটা মিষ্টি মিষ্টি মুখ মায়ের মতো করে দাও, যাতে সহজে আর রাখতেই না পারে। সাধুর প্রশ্ন, তারপর তোর কাকার কি শাস্তি? কাকা খেটে খেটে সারা, আমার রোজগারে বুড়ো বয়সে সে পায়ের ওপর পা তুলে শুয়ে বসে কাটাক আর আরাম করে তামাক খাক। আমি যখন লোকের কাছে হেসে হেসে গল্প করব কি মারটাই না খেয়েছি কাকার কাছে, কাকা যেন ভয়ানক লজ্জা পায় তখন। সাধু জিজ্ঞাসা করবে, তারপর তোর বড়দা? বড়দাকে আপিসের পরীক্ষায় পাশ করিয়ে মস্ত অফিসার করে বাইরে পাঠিয়ে দাও। আমার 1 নম্বর শত্রু ওই কাকিমার কাছে বেশিরভাগ সময় একলাই যেন থাকতে পাই। সব শেষে সাধু জিজ্ঞাসা করবে, আর তোর দিদির কি শাস্তি? তাকে খুব একটা কড়া মেজাজের ভালো লোকের সঙ্গে বিয়ে দিয়ে দাও। কাকিমা প্রায়ই আজকাল তার বিয়ের কথা ভাবে। মোট কথা, দিদির বরটা যেন দিদিকে খুব কড়া শাসনে রেখে আমাকে মারা আর কাকিমার সঙ্গে ঝগড়া করার শোধ নেয়। উৎসবের দিন বিকেলে পা দুটো যেন বিল্টুকে টেনে এনে ট্রেনে তুলে দিল। বাড়ির সকলে, কাকা, কাকিমা, বড়দা, দিদি, এমনকি পাড়ার মানুষেরাও ওকে দেখছে আর হাসছে মুখ টিপে টিপে। বুক টান করেই বিল্টু শেষ পর্যন্ত টাউন হলে প্রাইজ নিতে গেল। নিল মস্ত কাপ একটা। কত লোক কত ভালো ভালো কথা বলল রচনা সম্পর্কে। তার মাথা মুন্ডু কিছুই বুঝল না বিল্টু। মজা দেখার জন্য বাড়ির দঙ্গল শুদ্ধ টাউন হলে গেছে। তাদের এড়িয়ে বিল্টু বাড়ি পালিয়ে এসেছে। তারপর সোজা নিজের ঘরে। আধ ঘন্টা বাদে কাকিমা ঘরে ঢুকে বলল, কি রে পাজি, শুয়ে আছিস যে বড়? তার সাড়া পেয়েই বিল্টু ওপাশ ফিরে বালিশে মুখ গুজেছে। কাছে এসে কাকিমা কাঁধ ধরে টানল, এদিকে ফের বলছি। আহ, আমার মাথা ধরেছে। দেখি কে মাথা ধরেছে। হাসতে হাসতে কাকিমা জোর করেই ওর মাথাটা নিজের দিকে ফিরিয়ে দিল। তারপরই অবাক, স্মরণীয় ঘটনাই যেন। বিল্টু কাঁদছে, আর অবাক বিল্টুও কম নয়। কাকিমা হাসছে বটে, কিন্তু তারও 2 গাল বেয়ে চোখের জল নেমেছে। শুনছিলেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, শত্রু। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।